চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে বলে এসছে তো নাকি এই ধরনের স্লোগান? আপনারা বলুন তো, কে লড়াই করে আর কে বাঁচে? মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করে, ফিরহাদ হাকিম লড়াই করে, সুজন চক্রবর্তী লড়াই করে, মমতা ব্যানার্জি লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে, অধীর রঞ্জন চৌধুরী লড়াই করে। এদেরকে লড়াই করে না, এরা লড়াই কে করে? দিনে যারা 300 টাকা ইনকাম করে, এই সকাল হলে চায়ের ঘুমটিটা খুলবে, সকাল হলে ভ্যানটা নিয়ে বার হবে, সকাল হলে কলকাতায় যাবে, পরিযায়ী শ্রমিক হয়ে যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তারা লড়াই করছে। আর বাঁচছে কে? নেতারা এসে রুমে বসে তারা গল্প করছে। তাই আপনাদের বলবো, আজকের পর থেকে এই স্লোগানটা বন্ধ করতে হবে। যদি কোনো দাদা দিদি বলে, শুধু এটা উত্তর দেবেন, 1952 সাল থেকে এই স্লোগান দিয়ে আমরা আজকে এই জায়গায় এসে গিয়েছি। আমরা বাংলাটা ঠিকঠাক পড়তে পারছি না, ইংলিশ তো দূরের কথা। তো আজকে এই দুর্দশা আমাদের। এবার আমরা একটা অন্য স্লোগান দেবো, নেতাদেরকে মানতে হবে। কারণ 1952 সাল থেকে নেতাদের স্লোগানে আমরা গলা মিলিয়ে ধ্বংস হয়েছি। এবার সাধারণ মানুষের স্লোগানে নেতাদেরকে দিতে হবে কি? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। আমি কিন্তু বলছি না, যদি নেতারা লড়াই করার কথা বলে, উল্টো আপনারা এটা বলবেন। কি বলছে শুনতে খুব ভালো লাগে। বন্ধু কি বলে ওটাকে? ব্যানার লিখতে লিখতে যদি কালি শুকিয়ে যায়, আমার রক্ত দিয়ে লিখিয়ে দিও। খুব ভালো কথা, শুনতে খুব ভালো লাগে ভাই, পুরো বাঁধিয়ে রাখার মতো এত সুন্দর সুন্দর কথা বলে। বলুন তো দাদা, মোহাম্মদ সেলিমের রক্ত দিয়ে কটা ব্যানার লিখেছে? শুভেন্দু বাবুর রক্ত দিয়ে কটা ব্যানার লিখেছে? মমতা ব্যানার্জির রক্ত দিয়ে কটা ব্যানার লিখেছে? অভিষেক বাবুর রক্ত দিয়ে ব্যানার লিখেছে? ওরা লিখবে না। রক্তটা কার নেবে? ওই গরিব মানুষের, যে সকালে উঠেই প্রচন্ড রৌদ্রতে মাঠে যাচ্ছে, বিকালে ফিরে আসছে, সকালে যে অবস্থা যাচ্ছে, বিকেলে তার উল্টো হয়ে যাচ্ছে, রৌদ্রতে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। ও বেচারির কাছ থেকে রক্ত টেনে বার করবে এরা। এবার রাখো না, এবার বলবেন, ও কথা বললে স্লোগান দিলে বলবেন, আগে মোহাম্মদ সেলিমকে বলুন 100 গ্রাম রক্ত দিয়ে যেতে, শুভেন্দুবাবুকে বলুন 100 গ্রাম রক্ত দিয়ে যেতে, মমতা ব্যানার্জিকে বলুন 100 গ্রাম রক্ত দিয়ে যেতে, তারপরে আমরা দরকার হলে 1 কিলো করে রক্ত দেবো। খারাপ লাগছে নাকি কাউকে? তখন আমি আবারও বলছি, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটু আপনাদের বুঝতে হবে, আপনাদেরকে কোথায় নিচে দাঁড় করাচ্ছে। শুধু আবেগ দিয়ে ভোট করিয়ে নিচ্ছে, 5 বছর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আপনারা যদি চান 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে, সেটা যদি আপনাদের নজরে রাখতে চান, আমি বলবো আমাদেরকে ভোট দিয়ে, খামচিনিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনাদের কথা বলবো, আপনাদের লড়াই করব। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, টোটালটাই আপনাদের নজরদারিতে কাজ হবে। আপনাদের নজরদারিতে কাজ হবে। কটা বাজে? ওসব ভুল কথা। টিএমসিকে না ভোট দিলে বিজেপি টিএমসি কি আলাদা নাকি মনে হচ্ছে? যখন সিবিআই ইডি কারো নেতার বাড়িতে যায় রেড করতে, আমাকে জিজ্ঞাসা করে কি বলছেন, অনেকে বার খেয়ে অনেকে বলে, আমি বলি আমি ভরসা পাচ্ছি না, আমি আলাদা দেখতে পাচ্ছি না ভাই। কিন্তু বুথের বিজেপির নেতা, বুথের বিজেপি কর্মীরা সত্যিকারের কিন্তু বিজেপি করে, কিন্তু নেতাগুলো সব ম্যানেজ করে চলছে। তো 2019 সালে আইএসএফ ছিল ভাই, 18টা কে গিফট করেছে, ওসব ক্যাসেট আর বাজবে? আইএসএফ ভোট কাটছে আনতেন, আইএসএফ লড়াইটা দিচ্ছে বিজেপি তৃণমূলের চোখে চোখ রেখে। আচ্ছা ভাই, এটা কি? এটা ধর্মস্থান? হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের, হ্যাঁ, তো আশ্রম। তো এই যে পরিবেশ আমাদের আশ্রমের সামনে, আজকে নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে বক্তব্য দিচ্ছে, এই পরিবেশ তো বাংলার। এটা তো বাংলা সম্প্রীতি। এই নয় যে আশ্রমে ঢুকে মন্দিরে পুজো দিতে হবে নওশাদকে, আমি এটা সম্প্রীতি মনে করি না। বা একটা হিন্দু ভাইকে মাজারে গিয়ে চাদর ছড়াতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটা সম্প্রীতি নয়। সম্প্রীতি মানে এটাই যে আমার অধিকারকে আমি বুঝে পাচ্ছি কি পাচ্ছি না। সম্প্রীতি মানে আমি এটুকুই বুঝে মনে করি, সম্প্রীতি ওটাই যে আমার হিন্দু ধর্মের মানুষরা তার রিলিজিয়াস প্র্যাকটিসটা ঠিকঠাক করতে পারছে কি পাচ্ছে না, সেটাকে দেখার দায়িত্বটা হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি ওটাই মসজিদ মাদ্রাসা আজান ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না দেখার। আপনারা ভুলে যাচ্ছেন না, হয়তো গিয়েছেন অনেকে, আমি কিন্তু ভুলে যাইনি। 2022 সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষার সময় আমার হিন্দু সমাজের মায়েরা যখন বোনেরা যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদার্থ দেবংশুদেশ সরকার নিজেদের
আপনাদেরকে সততার প্রতীক প্রমাণের জন্য আমার হিন্দু সমাজের মা বোনের হাত থেকে কি করেছিল, শাখা পালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল। নওশাদ সিদ্দিকী আইএসএফ সেই সময় কিন্তু প্রতিবাদ করেছিল। আমরা মনে করি এই প্রতিবাদটার নামই হচ্ছে সম্প্রীতি। কারণ আমার হিন্দু সমাজের মায়ের হাত থেকে কেন শাখা পালা খোলাবে? তখন কোনো কিন্তু বিজেপির নেতাকে খুঁজে পায়নি। যখন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুসলিম বোন গিয়েছিল হিজাব পরে, তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না, এই আইএসএফ নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। আমি মনে করি এটাই সম্প্রীতি। এরা সম্প্রীতির নামে বোকা বানাচ্ছে আপনাকে আমাকে, এরা বোকা বানাচ্ছে। কি বলছে, ঈদের দিনে গিয়ে বলছে একটু সেমুই খেলে নাকি সম্প্রীতি হয়ে যায়, দুর্গা পুজোর ফিতে কেটে দিলে নাকি সম্প্রীতি হয়ে যায়। আরে দুর্গা পুজো যারা করছে, পুজো দেখতে যারা আসছে, তাদের বাড়ির ছেলেগুলো তুমি চাকরি চুরি করে নিয়েছো, এখানে এসে তুমি সম্প্রীতির গুতোগুতি করছো। আগে তার চাকরিটা ব্যবস্থা করে দাও। যে ঈদের নামাজে যাচ্ছে তার চাকরিটা তুমি চুরি করে নিয়েছো, আর তুমি ওখানে ঈদের নামাজে গিয়ে সম্প্রীতি দেখাচ্ছ। এটা বলি দোষ হয়ে যাচ্ছে। আমার সরস্বতী মায়ের ছেলে চাকরি চুরি করে নিয়েছে, আর নওশাদ সিদ্দিকীকে বলছে তুমি হিন্দু মুসলমানের রাজনীতি করো। ও আমার দ্বারাই হবে না। আমার ফতেমা মায়েরও ছেলের চাকরি চুরি গিয়েছে। আমার লড়াইটা সরস্বতী মায়ের ছেলের চাকরিটা ফিরিয়ে দেওয়ার যেমন লড়াই, ফতেমা মায়ের ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই। সেই লড়াই করছি বলে আজকে আমাদের দেখে দিচ্ছে। কখনো যখন আমি বলছি দেবদেবীর নামে যে সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে আসবো, তখন মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে। আর যখন অকাপ সম্পত্তি ফিরিয়ে আনার কথা বলছি, তখন আমাকে বিজেপি দালাল বলে দেখে দিচ্ছে। আমি যাব কোথায়? তা বলে কি বলা বন্ধ করে দেব? আমি বন্ধ করব না। বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, দলিত ভাই যারা দলিত নয়, তারা দলিত সেজে এসসি সার্টিফিকেট নিয়ে দলিতদের চাকরি চুরি করে নিচ্ছে। যারা আদিবাসী নয়, নকল আদিবাসী, তারা নকল এসটি সেজে আদিবাসীদের চাকরি চুরি করে নিচ্ছে। আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে জবাব দাও যে কতজনে এই ধরনের সার্টিফিকেট ধরেছ আর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছো। জবাব দিতে পারেনি, বলেছে পরে বলবো। এখনো উত্তর আসেনি। যখন আমার প্রশ্নের জবাব দিতে পারছে না, পরিযায়ী শ্রমিকদের এলাকার সব থেকে বড় সমস্যা, এই পরিযায়ী শ্রমিকদের যখন প্রশ্ন করি উত্তর দিতে পারে না। ছাত্র যুব হয়ে যখন প্রশ্ন করি উত্তর দিতে পারে না। সরকারি কর্মচারীদের হয়ে যখন কথা বলি, পুলিশের ডিএ বাড়ানোর যখন কথা বলি উত্তর দিতে পারে না। সিভিক ভলেন্টিয়ারদের সমকাজে সমবেতন, পার্শ্ব শিক্ষকদের হয়ে যখন কথা বলি উত্তর দিতে পারে না। দলিতের হয়ে যখন প্রশ্ন করি, আদিবাসীর হয়ে প্রশ্ন করি, মুসলমানের হয়ে প্রশ্ন করি, উত্তর দিতে পারে না। উত্তর যখন দিতে পারে না, মন্ত্রীগুলো উঠে চুপচাপ ভ্যাল ভ্যাল করে তাকায় আর বলে পরে উত্তর দিয়ে দেবো। যখন উত্তর দিতে পারে না, ওরা মনে মনে করে বেটাকে জেলে রাখবো। সেই জন্য একবার জেল খেটেছে 42 দিন। আমি আপনাদের বলে যাই, আমি 42 দিন কেন 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। তবে কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না, মানুষের হয়ে বলে যাব। আমার পাড়ার রহিম কাকা খেতে পাচ্ছে না, রাম চাচা খেতে পাচ্ছে না, আর আমাকে যদি বলে এই কারো তল্পি বায়ক হয়ে চলো, আমি পারবো না। আমার লড়াই ক্ষুধার সূচকে দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে, যেন প্রত্যেকটা মায়ের হাতে স্বাবলম্বী হতে পারে। এই 1000-1200 টাকা দিয়ে মাদেরকে তো ভুল বুঝাচ্ছে। আমি মায়েদের বলবো যদি সুযোগ একবার দেন, আমরা প্রোডাক্টিভ করব। আজকে মায়ের হাতে 1000-1200 দিয়ে কথাই কি বলছে লক্ষ্মীর ভান্ডার। আর স্কুলে টিচার নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। হসপিটালে ডাক্তার নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আর চাকরি নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যা করছে আমার মাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো প্রোডাক্টিভ করবো, আমরা আনপ্রোডাক্টিভ নয়। মায়েদেরকে আমরা স্বাবলম্বী করব। কি আমাদেরকে যদি মায়েরা সুযোগ দেয়, মাস গেলে মায়েরা বাড়ির উঠোনে বাড়ির কাছে থেকেই যাতে তারা মেহনত করে মাস গেলে 5-7 হাজার টাকা ইনকাম করতে পারে, তার ফলে সে আইএসএফ নিয়ে আসবে আগামী দিনে মায়েদের জন্য। কোনো রকম এই 1000-1200 টাকা দিয়ে যেন মায়েদের সাথে আচরণ করে, যা হচ্ছে ঢাল হিসাবে মাকে দাঁড় করাচ্ছে, লক্ষ্মী ভান্ডারকে দাঁড় করাচ্ছে। এটা হতে দেবো না। মায়েরা কম করে মাস গেলে 5-7 হাজার ইনকাম করবে, মায়ের সন্তানগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উপযুক্ত শিক্ষা যেতে পাই, তার লড়াই করব। এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে যেন মানুষ পরিষেবা পায়, তার লড়াই আমরা থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।